ঠিক আছে, তাহলে দেখি এখানে কোন ভার্সনটা আছে। এটার উপরে নিলে তো দেখা যায় 23 বোধহয় চালাচ্ছে সম্ভবত। আচ্ছা 22, যাক ভালো হয়েছে, সমস্যা নেই 22। আচ্ছা এখন আমি যে সফটওয়্যারটা দিব, হ্যাঁ রোজার মাস একটু ভিন্নভাবে বলতেছি। আপনারা সবাই উইন্ডোজ চালান, উইন্ডোজ কীভাবে চালান এটা জানেন আপনারা, তাই না? সো আমি ওইভাবেই দিব। তো এখানে আসলে মানে পারচেস করার কোনো বিষয় থাকবে না, হ্যাঁ। সো ঘুরে পেঁচাই বললাম, তো সেইটা কীভাবে ইনস্টল করবেন আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি। আচ্ছা শর্টকাট করে ফেলছি, ইন্নালিল্লাহ। আচ্ছা ধরেন 2019টাই করি, আর সবগুলো এরকমই আছে। সো আপনাদের এরকম হয়তো বা জিপ আকারে থাকবে, আনজিপ তো করতে পারেন তাই না সবাই? হ্যাঁ, সো আনজিপ করলে দেখবেন এরকম ফাইল ফোল্ডারগুলো বের হবে, হ্যাঁ সেগুলো মনে হয় জিপ। তো আনজিপ আছে এইটার মধ্যে যাই সাপোজ, হ্যাঁ এই যে, হ্যাঁ সো আনজিপ করলে এরকম বের হবে। তো এখান থেকে দেখবেন এটা শুধু 24-এ অথবা হচ্ছে 19-এ 22-এ থাকতে পারে এরকম। সো ক্লিক করবেন, ক্লিক করলে এটার মধ্যে যাবে। আর নর্মালি 19-এ মনে হয় এখানে সেট আপ ফাইল থাকে, ওইটা এক্সট্রাক্ট করা নেই। আচ্ছা দেখি 2022-এর মধ্যে যাই, এই যে সেট আপ ফাইল আছে। তো এরকম সেট আপ ফাইলগুলো হচ্ছে প্রি অ্যাক্টিভেটেড থাকে, যার কারণে আপনারা সিরিয়াল বা প্যাচ কি তারপর হচ্ছে ক্র্যাক এগুলো না চাইবে না। তো আপনি এরকম জাস্ট ক্লিক করবেন, ওইটা এক্সট্রাক্ট করা হয় না, হ্যাঁ। সো এক্সট্রাক্ট করার পরে এরকম ক্লিক করলে ইনস্টল লেখা আসবে, আর একটা ল্যাঙ্গুয়েজ ফোল্ডারের অপশন। তো ফোল্ডার তো সি ড্রাইভই সবারই থাকে, ল্যাঙ্গুয়েজ সবসময় তো ইংরেজিতেই দেবেন, ঠিক আছে। ওইটা অন হবে, ওইটা অন হইলে লাইফ টাইম চলবে, আপনাদের ভয় নেই কোনো সময় আর ওটা মানে পাসওয়ার্ড বন্ধ কিছু চাইবে না। আর এই ফোল্ডারটায় এই যে এখানে বোধহয় দেওয়া আছে যদি প্রয়োজন হয়, হ্যাঁ ঠিক আছে, যদি প্রয়োজন হয়, হ্যাঁ। আর 22-এ থাকবে সম্ভবত, 22-এ একটা পাসওয়ার্ড থাকবে ফোল্ডারটা ওপেন করার জন্য। পাসওয়ার্ডটা গ্রুপেই দিয়ে দিই, হ্যাঁ গ্রুপেই দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা, ঠিক আছে। তো ওইখান থেকে যেটা করবেন নিজেরা ইনস্টল করবেন, হ্যাঁ ইনস্টল করা খুব বেশি কঠিন না এইটাই। আর যারা ক্র্যাক বা হচ্ছে প্যাচ করে তাদের জন্য একটু কঠিন। তো যেহেতু আমাদের লাগতেছে না সেই কঠিন প্রসেসটা না দেখে, ওকে। তো তাহলে ইনস্টল করে এরকম হচ্ছে ওপেন করবেন, হ্যাঁ সবাই তো ওপেন করতে পারেন। সফটওয়্যার কীভাবে ওপেন করে আশা করি পারেন, না পারলে এখানে গিয়ে সার্চ দিবেন, না ফটোশপ লিখে জাস্ট ফটোশপ লিখলেই আশা করি সবাই দেখতে পাবেন এখানে, তাই না। তো এখানে ক্লিক করবেন। আর যারা এইখানে আনতে চান তারা তো পারেন, তাই না। এখানে কি করতে হয় জানো, এখানে পিন করতে হবে, এখানে এখন পিন করা আছে না, ওকে। সো এইভাবে পিন করে নিলে এখানে থাকবে। আর ডেস্কটপের এই জায়গাটায় এত বেশি কিছু না রাখাটাই ভালো। এখানে শর্টকাট হইলে এটা ফেলে দিন, সমস্যা নেই, হ্যাঁ হ্যাঁ ওইটাই থাকুক, ওইটাই বেটার। সো খেয়াল করবেন ক্লিক করার পর এরকম একটা চেয়ার আসবে না। যারা পাবেন না তারা আরও একভাবে চেয়ারটা পাবেন, হয়তো বা আমি এখন এখানে ক্লিক করলে এই যে ক্লিক করার পর অপশনটা আসলো বা স্ক্রিনটা আসলো, এইটা হয়তো বা অনেকেরই এরকম আগে থেকে আসতে পারে, ঠিক আছে কোনো সমস্যা নাই। এই যে এখন যেটা আসছে এটাকে পপ আপ স্প্ল্যাশ স্ক্রিন বলে, হ্যাঁ। তো এইটা না থাকলেও সমস্যা নাই, আমরা এখানে ক্লিক করে নিউ ক্লিক করলে এটা চলে আসবে, ঠিক আছে। তো মুদ্রা কথা হয় এরকম দেখব, না হয় এরকম দেখব, ওকে। সো যেভাবেই দেখেন এইটা হচ্ছে সফটওয়্যারের চেহারা, তাই না। এইটাকে বলা হয় সফটওয়্যারের ভাষায় ইন্টারফেস, কি বলে ইন্টারফেস, তাই না। আর আমরা ব্যবহার করি ইউজার, এই জন্য বলা হয় ইউজার, যেটা সংক্ষিপ্ত নাম হচ্ছে ইউআই। তো আপনারা ইউএক্স ইউআই শুনছেন না, তো মানে এই ডিজাইনগুলো ডিজাইন করাটাই আসলে ইউআই। আর এই ডিজাইনটা কিভাবে আমরা কানেক্ট করব, কোন অপশন কিভাবে থাকবে, এটা হচ্ছে ইউএক্স এর কাজ, মানে রিসার্চ ইউএক্স, ডিজাইনটা ইউআই, হ্যাঁ। সো এটা হচ্ছে ইউজার ইন্টারফেস, যেটা দিয়ে আমরা কাজ করব। তো মূলত যারা আগে থেকে কাজ করে তারা এখান থেকে ওপেন করলে ফাইলগুলো থাকলে ওইটা নিয়ে এসে আবার কাজ করতে পারে, ঠিক আছে। আমাদের তো থাকবে না, থাকবে নতুন যারা, তা আমরা যাব কোথায়, নিউ ফাইল। নিউ ফাইলে গেলে যেটা আসলো না,
অথবা যদি এখানে যাই, আসছে না? আসছে, ওকে ডান। তাহলে আমাদের মূল কথা হচ্ছে যদি ওই স্প্ল্যাশ স্ক্রিনটা না থাকে, নিউয়ে ক্লিক করব, আইদার ফাইল থেকে কোথায় যাব, নিউ। শর্টকাটটা লিখবেন, আর এগুলো মুখস্থ কখনোই করতে হবে না, কাজ করতে করতে হয়ে যাবে। আরিয়ান ভাই আবার ওই চোখ ছোট হয়ে আসে, সামনে আসলে ভালো হতো না? দেখতে তো কষ্ট হয় আপনার পিছনে। শিওর? ঠিক আছে। তো জানেন? ও গ্রেট। আচ্ছা, তো কন্ট্রোল এন দিলে কি হবে? নতুন ডকুমেন্ট ওপেন হবে। তো নিউ ডকুমেন্ট ওপেন হওয়ার শর্টকাট নিচের কোনটি? কন্ট্রোল এন। তো ক্লিক চলে আসছে, তাই না? আচ্ছা, তার আগে আরও একটা শর্টকাট আছে এখানে, ওপেনের কন্ট্রোল। ওকে, সো এই দুইটা ইউজ করব নতুন ফাইল শুরু করার আগে। সো কন্ট্রোল এন, ওকে। তো এই যে স্প্ল্যাশ আসছে, এইটার মধ্যে যাই দেখতেছি এগুলোকে বলা হয় প্রিসেট। কি বলা হয়? প্রিসেট, আগে থেকে তৈরি করা। এখন যখন গুগল ছিল না তখন তো আর এই ফাইলের সাইজ বা এই প্রিসেটের সাইজ আমরা কোথাও সার্চ দিতে পারতাম না, যার কারণে এরকম করা। বা যাদের গুগল নাই, নেট অ্যাক্সেস নেই, তারা কি কাজ করবে না? করবে। সো আমার যদি প্রয়োজন হয়, আমি এখানে ফটোতে গেলে ফটো রিলেটেড কিছু ডকুমেন্ট আগে থেকে সেট আপ করা আছে, সেরকম নিয়ে সাইজ অনুযায়ী কাজ করতে হবে। তো এরকম প্রিন্টে গেলে প্রিন্ট রিলেটেড পাবো, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনে গেলে ওই রিলেটেড পাবো, ঠিক ওয়েবে গেলে ওরকম পাবো, মোবাইলে গেলে মোবাইলের সাইজ পাবো। দেখেন আইফোন আছে। এখন আপনি যদি 2019 চালান তাহলে তো আইফোনের লাস্ট লেটেস্ট ভার্সনটা হয়তো এখানে পাবেন না, তাই না? তো ফিল্ম অ্যান্ড ভিডিও আছে, ভিডিওর জন্য যে সাইজগুলো দেখেন, বোঝা গেছে বিষয়টা? তো এটা হচ্ছে প্রিসেট। তো এখান থেকে যে কোনো একটা নিয়ে আপনি আপনার মতো কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি মনে হয় কাস্টম, তাহলে এই অপশনটাই চলে আসবে, ঠিক আছে? কারণ ক্লায়েন্ট তো আর হচ্ছে সবসময় এইখানের প্রিসেট অনুযায়ী দিবে না, বলবে 2 ফিট 3 ফিট 5 ফিট এরকম বলতে পারে না, তখন তো আমাকে সাইজ নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, তারপর এখানে দুইটা আছে, যারা খুব বেশি কাজ করবেন তাদের ফাইলগুলো এখানে দেখবেন রিসেন্ট আকারে চলে আসে, যে রিসেন্ট এই ফাইল নিয়ে আপনি কাজ করবেন। আর যদি চান কিছু ফাইল সেভ করে এখানে রাখতে, যখন আপনি একটা নির্দিষ্ট সাইজ নিয়ে কাজ করবেন, ঠিক আছে? তো রাখা হয় না এখানে, এগুলোই কাজ মোটামুটি হয়। সরি, আমি আজকে আর কি করতে পারিনি, আপনাদের উপর থেকে দিচ্ছি। একটু ফোনটা ধরে ফেলে, এক মিনিট। হ্যাঁ, আপু ক্লাসে আছে আমি। তো আমরা একটা জিনিস একটু মনে রাখবো, সেটা হচ্ছে প্রিন্টে গেলে 2-3টা পেপার আসে, এই পেপারগুলোই কোথাও যদি ডকুমেন্টস থেকে কোশ্চেন আসে, এখান থেকে আসে। একটা হচ্ছে লেটারের সাইজটা দেখেন ইঞ্চিসে, কত? 8.5 ইন্টু 11 ইঞ্চিস, ঠিক আছে? আর লিগালের সাইজ কত? 8.5 ইন্টু 14। এই লিগালটা কোনটা বলতে পারবেন কেউ? দলিল আছে না? দলিল, রাইট, এক্স্যাক্টলি লিগাল। হ্যাঁ, এরপর আছে A4। A4 এর সাইজটা কত? 210 বাই 297 মিলিমিটার। বুঝা গেছে? দেখেন একটা বিষয় দেখেন, এইখানে যেরকম পাইলেন, এই লেটারটা পাইলেন ইঞ্চিতে, A4টা পাইলেন হচ্ছে মিলিমিটারে, তাই না? কোশ্চেন এরকমই আসবে। সরি, একটু ইন্টারাপ্ট করি। জি। আচ্ছা, আপনারা যারা হচ্ছে আইডি কার্ডের জন্য ওকে, যেখানে ছিলাম, তো এই দেখেন এখানে এটা কেন বললাম, কারণ পরীক্ষার হলে যাই দেখবেন বা যদি কোশ্চেন আসে তখন হয়তো ভাই A4 এর সাইজ চাইলে নিচের দিকে যদি এমসিকিউ আকারে আসে তখন ইঞ্চি থাকবে না, এখানে যা আছে সেভাবেই পাবে না। সো A4টা হচ্ছে মিলিমিটার 210 বাই 297 মিলিমিটার, আর লেটারের সাইজ হচ্ছে 8.5 ইন্টু 11, এটা হচ্ছে 8.5 ইন্টু 14, ঠিক আছে? এই তিনটাই মোটামুটি বেশি ব্যবহার হয়। A4টা সবচেয়ে বেশি ব্যবহার হয় না? A4, এই জন্য এটাই দেয়। তো ঠিক আছে, তাহলে এখান থেকে আপনাদের প্রয়োজন মতো আপনারা নেবেন। হ্যাঁ, ওকে। এখন আমরা ধরেন এইখান থেকে যে কোনো একটা সিলেক্টেড আছে, এই অবস্থা এখানে চলে আসি। তো আগের দিনে মানুষ বলতো প্রথম কাজ শুরু করলে যে যাক প্রথম যেভাবে হোক শেষটা ভালো হইলেই হয়। এখন আর ওইরকম নাই, এখন প্রথমও ভালোভাবে শুরু করতে হবে, শেষটাও ভালোভাবে শেষ করতে হবে। তো তাইলে আমরা প্রথমটাই এলোমেলোভাবে শুরু করবো না, এই যে এরকম আনটাইটেল এরকম লেখা আর লিখবো না, আজকে থেকে প্রফেশনাল লেখা লিখবেন। কিভাবে? প্রথমে আপনি যে কাজটা করবেন, ধরেন সেটা হইতে পারে আর্ট, তাইলে এরকম লিখবেন সংক্ষেপে
ART, হ্যাঁ আর্ট। তারপরে লিখবেন হচ্ছে আপনার যদি কোনো কোম্পানির উদ্দেশ্য করেন, মানে আর্ট তো অনেকগুলো কোম্পানির জন্য করতে পারেন, বিজনেস কার্ড দিয়ে দেখে, যেমন বিজনেস কার্ড, তাহলে বিজনেস কার্ড ডিজাইন, ঠিক আছে, হাইপেন দিলাম, দিয়ে হচ্ছে ধরেন কোম্পানি ABC, ঠিক আছে। এরপর হচ্ছে তারিখ দিবেন আজকের, তাহলে আমি দিচ্ছি যে 3/24/24, না 21/24, না 21/24, বুঝতে পারছেন। তারপরে যদি মনে হয়, মাঝে মাঝে এরকম হয় না যে একই কাজ কয়েকবার করায়, তাহলে এখানে 1 দিয়ে দেবেন, তারপরে 2, তারপরে 3, তারপরে, বুঝতে পারছেন। তাহলে হচ্ছে আপনি পরবর্তীতে খুঁজে পাইতে আপনার হচ্ছে ইজি হবে, বা কাজগুলো কোথায় কি আছে। কারণ এগুলো যদি আপনি বাসায় প্র্যাকটিস না করেন, কোম্পানিতে গিয়ে কিন্তু এগুলো অনেক ঝামেলা করবে। অ্যান্ড বিলিভ মি অর নট, আপনি এরকম যদি না করেন, কোম্পানিতে আপনাকে প্রথম 2-3 দিন বহুত কথা শোনাবে। কারণ আপনার এই একটা ফাইল তো আর আপনি করবেন না, অনেকেই করবে। বা আপনি যদি চলে যান, যেমন আমাদের মিডিয়াতে 24 ঘন্টা কাজ চলতো, তো আমি চলে গেলে ফাইলটা যদি ঝামেলা হয়, এবার যদি কেউ খুঁজে না পায়, কী অবস্থা হবে, বুঝতে পারছেন। সো এরকম ফাইল থাকলে সার্ভারে এটাকে বলা হয় স্ল্যাগ নেম, তো এই স্ল্যাগ নেম দিয়ে সার্চ দেয়, সার্চ দিলেই খুঁজে পাওয়া যায় স্ল্যাগ নেম। হ্যাঁ, তো এইটা হচ্ছে ওই যে ধরেন কেউ রংপুরে বসে কাজ করতেছে, তো এই আপনার এটা কী বলে, সার্ভারে আপ করে দিছে, ওই স্ল্যাগ নেমটা দিয়ে দিয়েছে, আমরা ওই স্ল্যাগ নেমটা দিয়ে কী করি, সার্চ দিয়ে আবার আপ ডাউনলোড করে কাজ করি, বুঝা গেছে বিষয়টা। তো এইভাবে লিখবেন, হ্যাঁ সবাই। এই বছর দেখেন এখানে উইথ আছে, হাইট আছে, তার আগে আমরা চলে যাব ইউনিট। এটা হচ্ছে কি ইউনিট, হ্যাঁ। তো এই ইউনিটগুলো আগে আমরা সেট আপ করবো, কেন, কারণ ধর এখানে ফিট নাই, সম্ভবত ইলাস্ট্রেটর 22 ফিট আছে, ফিট। সো আচ্ছা, এখানে ধরেন ফিট নাই, কিন্তু এখানে একটা ইউনিট আছে যেটার নাম ইঞ্চিস। ইঞ্চিস দিয়ে কি ফিটে কনভার্ট করা যায় না? কয় ইঞ্চিতে 1 ফিট? 12 ইঞ্চি। তাহলে হচ্ছে ধরেন আমার ক্লায়েন্ট যদি বলে যে 1 ফিট 2 ফিটের ব্যানার লাগবে, তাহলে আমরা ইঞ্চিস নিব। তাহলে যদি বলে যে উইথ হচ্ছে 2 ফিট, মানে যে প্রস্থ যেটা লম্বা যেটা বলি, তাহলে কত দিব? 24। আর ধরেন হাইট বললো 5 ফিট সাপোজ, তাহলে 5 ফিট বাই 2 ফিটের একটা ব্যানার হলো, যেটাকে আমরা যে স্ট্যান্ড ব্যানার বলি, দাঁড়ায় থাকে না, এক্স ব্যানার বলি, বুঝা গেছে বিষয়টা। কিন্তু আপনি যদি ইউনিটটা না নেন, এই ইঞ্চিস ধরেন পিক্সেল নিলেন, এরপরে যদি আমি এখানে 24 দিই, হবে 24 পিক্সেল, মানে ওই 24টা ডট, ঠিক আছে, সেটা হবে বাসায় আপনাদের, এই জন্য বলে দিলাম। সো আমরা নিব কি, যদি কাজের মানে আমাদের ওরকম রিকোয়ারমেন্ট থাকে তাইলে সেটা আগে নিয়ে নিব। আবার ধরেন যখন ফ্রিল্যান্সিংয়ে কাজ করবেন, ইউরোপ কান্ট্রি বা মিডল ইস্টে, ওরা সবসময় মিলিমিটারে কাজ করে, মানে ওরা ইঞ্চিসে ফিটে কাজ করে না, মিলিমিটার ওদের দেখবেন। হ্যাঁ, হাইট টাইট সব কিছুই ওরা মিলিমিটারে আস করে, ঠিক আছে, ডাইমেনশনে মিলিমিটার, তখন আবার মিলিমিটার দেবেন, বোঝা গেছে বিষয়টা। তার মানে আগে কি নেবেন, ইউনিট। এরপর আসবেন উইথ আর হাইট। সো উইথ আর হাইট তো কি, এটা বুঝি না, লম্বার প্রস্থ যেটা। তো মজার ব্যাপার হচ্ছে, যদি আপনার কখনো মনে হয় যে না আমার লম্বার মাপটা আসবে চ্যাপ্টার মাপটা যাবে উপরে লম্বায়, তো সেটা এখানে আবার চেঞ্জ করার দরকার নেই। যেমন আমি ধরেন এখানে 60 দিলাম, এখানে হচ্ছে 24 দিলাম, এভাবে করার দরকার নেই। আপডেট ভার্সনে এইটা এখানে ওরিয়েন্টেশন আকারে আছে। সো ওরিয়েন্টেশনের এইটাকে বলা হয় পোর্ট্রেট, এটাকে ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট যার হাইট বেশি, ল্যান্ডস্কেপ যার উইথ বেশি। তো এটা ক্লিক করলে কি হলো, পোর্ট্রেট, তাহলে হাইট বেশি, এটা ক্লিক করলে কি ল্যান্ডস্কেপ, তার মানে উইথ বেশি, বোঝা গেছে সেটা। তারপর হচ্ছে আর্টবোর্ড। সো এই আর্টবোর্ডের অপশনটা কি, মানে আমরা এখন যেই জিনিসটাকে সেট আপ করতে, সেটা হচ্ছে ডকুমেন্ট, হ্যাঁ। সো একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা সম্ভব। কখন কাজ করতে হবে, যখন একটা মোবাইলের অ্যাপস তৈরি করবো, মানে অনেকগুলো অ্যাপসের ইন্টারফেস দরকার হবে না, যে একটা থেকে আরেকটা যাচ্ছে ইন্টারফেস। একটা মোবাইলের অ্যাপস চিন্তা করো, অনেকগুলো ইন্টারফেস না, তখন অনেকগুলো ইন্টারফেসে অনেকগুলো ডিজাইন করতে হবে। আর কেন ওইটাই করতে হবে, কারণ ইউআই অ্যাপস ডিজাইন করার পরে প্রোটোটাইপ করতে হয়, মানে একটা অ্যাপস কীভাবে কাজ করে ডেভেলপমেন্টের আগে ওটা দেখাইতে হয়। তো ওইটা করার জন্য এই আর্টবোর্ড রাখলে এখানে কি হয়, ওই প্রোটোটাইপ সফটওয়্যারে ওই আর্টবোর্ডগুলো একসাথে ওইখানে ইম্পোর্ট করা যায়, তখন একটা একটা করে ইন্টারফেস কানেক্ট করা হয়, বুঝতে পারছেন।
তো এইটা আমাদের বোধহয় প্রয়োজন, আপাতত হচ্ছে না, এটাকে আনচেক করে রাখবেন। এরপর আসবেন রেজুলেশন। তো রেজুলেশনের এখানে একক যা আছে তাই থাকবে, এইটাকে চেঞ্জ করে এটা করার দরকার নেই, কখনো দরকার নেই, এটাই থাকবে। রেজুলেশন হচ্ছে কালারের ঘনত্ব, ঠিক আছে? রেজুলেশন হচ্ছে কি কালারের ঘনত্ব। এই যে আপনারা ছবি তোলেন, সেই ছবিটা যে ভালো হয় না, কোয়ালিটি বলি না, এই হচ্ছে সেই রেজুলেশন। যার মধ্যে রেজুলেশন বেশি তার কোয়ালিটি কি বেশি। কেমনে? কারণ 300 রেজুলেশন নিলে এর মধ্যে পিক্সেল অনেক বেশি থাকবে, আর রেজুলেশনের একক হচ্ছে পিক্সেল। এটা কোশ্চেন আসে পরীক্ষায় যে রেজুলেশনের একক কোনটি, ঠিক আছে? তো রেজুলেশনের একক বা ইউনিট হচ্ছে কি পিক্সেলস। যদি কখনো ফেস করেন কোথাও কোনো, তাহলে এটা আসবে যে রেজুলেশনের একক হচ্ছে পিক্সেল। সো পিক্সেল কত নিব সেটা ডিপেন্ড করবে এটার উপরে। এটা কালার মোড, এটা কি আজকে একটু এটা সম্পর্কে ডিটেলস দিচ্ছি, পরদিন থেকে তো আর এগুলো ডিটেলস নেওয়ার কোনো সুযোগ থাকবে না, একটু মনোযোগ দিয়ে দেখলে আসলে ঠিক হয়ে যাবে। তো রেজুলেশন বুঝলাম যে কালারের ঘনত্ব, তার একক কি পিক্সেল। তো এখানে আমি কত দিব সেটা ডিপেন্ড করে কালার মোডের উপরে। কেন? দেখেন এটাও একটা কোশ্চেন, ম্যাক্সিমাম স্টুডেন্টরা হচ্ছে 2টা কালার মোড লেখে, কারণ কাজ করে তো 2টা নিয়ে। কোশ্চেনটা এরকম যে ফটোশপে কয়টি কালার মোড আছে, কয়টি? 5টি। আবার এরকম আসে কয়েকটি কালার মোডের নাম লিখুন, ঠিক আছে? তো প্রথমটা হচ্ছে বিট ম্যাপ, ওই যে বিএমপি, এই বিট ম্যাপ নিলে ওইখানে বিএমপি পাওয়া যায়। হ্যাঁ, এটা হচ্ছে গ্রে স্কেল, সাদা আর কালো। এটা হচ্ছে RGB, রেড, গ্রিন, ব্লু। এটা হচ্ছে CMYK, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, রাইট? সো কে দ্বারা নাইট, KNIGHT নাইট, অথবা KEY ব্ল্যাক, 2 ধরনের, জানেন তো? জানেন, কখনো শুনছেন ব্ল্যাক আবার 2 ধরনের হয়? একটা ব্ল্যাক হচ্ছে লাইট মারলে দেখাবে না কিচ্ছু, আর একটা ব্ল্যাক হচ্ছে লাইট মারলেও ফ্যাকাশে দেখায়, গ্রে থাকে। হ্যাঁ, ঠিক আছে? সো ওই যে কিছুই দেখায় না, একদম গুদে কুচকুচে, ওইটাই কি ব্ল্যাক, বুঝতে পারছেন? ওকে। আর ল্যাব কালার, ওইটা ওই যে বড় বড় মেশিন থাকে না, বড় বড় বিজি প্রেস বাংলাদেশে আছে না, ল্যাব প্রিন্ট, ওগুলো। সো তাহলে 5টা পেলাম, কিন্তু আমাদের 5টা দরকার নেই, আমাদের দরকার হচ্ছে RGB আর CMYK। তাহলে RGB ফুল মিনিং হচ্ছে রেড, গ্রিন, ব্লু। CMYK ম্যাজেন্টা, ব্ল্যাক, ম্যাজেন্টা না, হ্যাঁ ম্যাজেন্টা, হ্যাঁ টা, আর ওয়াইতে ইয়েলো, আর কেতে ব্ল্যাকই লিখবে। ওইটা জানার জন্য কি ব্ল্যাকটা বলে দিলাম, যে কালোর চাইতেও বেশি পিওর কালো যেটা। এখন RGB আমি তখনই ব্যবহার করব যখন আমার কাজটা শুধু ইলেকট্রনিক্স ডিভাইসে ডিসপ্লে হবে। ইলেকট্রনিক্স ডিভাইসে ডিসপ্লে হবে মানে সেটা প্রিন্ট হবে না, বুঝা গেছে? মানে কোনো কাজ আমি প্রিন্ট না করে যদি ইলেকট্রনিক্স ডিভাইসে ডিসপ্লে করি, এখন ইলেকট্রনিক্স ডিভাইসে ডিসপ্লে কখন হবে? ধরেন ফেসবুকে আপলোড করলেন, তখন সোশ্যাল মিডিয়ায়, ওয়েবসাইটে, যেমন দারাজ চাল ডালের ওয়েবসাইটে গেলে ডিজাইন পান না সেগুলো, অথবা ব্লগ লিখলেন ওটার মাঝখানে, অথবা ধরেন ইউটিউবের জন্য কন্টেন্ট বানাবেন সেখানে একটা ডিজাইন, হ্যাঁ থাম্বনেল, এই তো ভেরি গুড, বুঝতে পারছেন বিষয়টা? এগুলো কি প্রিন্ট হয় না? তাহলে নন প্রিন্ট কালারটাই RGB, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে যে ইলেকট্রনিক্স ডিভাইসে ডিসপ্লে করে। অনেকে বলে ওয়েবের কালার। আচ্ছা, ওয়েব আসবে কখন? যখন কম্পিউটার ডিভাইস আবিষ্কার হয়েছে তখন। কম্পিউটার ডিভাইস যদি না থাকে ওয়েব আসে কেমনে? আসে? তাহলে ইলেকট্রনিক্স ডিভাইসে যেই কাজটা হচ্ছে ডিসপ্লে হবে সেটার জন্য কি কালার ব্যবহার হবে? বুঝা গেছে বিষয়টা? তার মানে এটা হচ্ছে বলতে পারি আর এক কথা যে নন প্রিন্ট, এটা আসলে কোনো প্রিন্ট হবে না এই কালারে। কেন হবে না? RGB লাইট কালার। এই RGB যদি নিয়ে আমরা প্রিন্ট করি তাহলে সেই প্রিন্টটা ফ্যাকাশে হয়, সাদা সাদা হয়ে যায়, বুঝাইতে পারছে? তো RGB যদি কালার মোড নেই তাহলে স্ট্যান্ডার্ড
RGB কালার মোড নিলে স্ট্যান্ডার্ড রেজুলেশন হচ্ছে 72। এটা স্ট্যান্ডার্ড। এইটা স্ট্যান্ডার্ড মানেই হচ্ছে যে সবসময় আপনাকে ব্যবহার করতে হবে বিষয়টা এরকম না, আপনি এর কমও ব্যবহার করতে পারেন, এর বেশিও ব্যবহার করতে পারেন। এখন এখানে বিষয় আছে, ব্যবসায়িক চিন্তা করলে এর বেশি কালার দিলে কালার বেশি খাবে, মানে রেজুলেশন বাড়াইলে কালার বেশি খাবে, এই জন্য ওরা আসলে দেয় না, বুঝছেন। আবার প্রিন্টের জন্য একটা আছে, সেটা ওরা কখনোই দেয় না, কারণ অত কালার ওদের ব্যবসা চলে যাবে, এরকম বিষয়টা। তো আমরা হচ্ছে RGB নিলে কত নিব রেজুলেশন? 72। এটা স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এবার হচ্ছে CMYK। তো CMYK হচ্ছে প্রিন্ট রিলেটেড কাজে ব্যবহার করা হয়, বুঝা গেছে? প্রিন্ট, কখনো যদি প্রিন্টারের দিকে লক্ষ্য করেন, ছোট ছোট কিছু পট থাকে না, বা রঙের ড্রাম বলে ওদের, ওখানে দেখছেন কখনো 4টা ড্রাম থাকে, খেয়াল করবেন আছে থেকে, কখনো 5টা 6টা 10টা দেখবেন না, 4টাই। তো ওইটা হচ্ছে প্রিন্টের মেকানিজম, আসলে এটা আমাদের কথা না। তো তাহলে ওই কালারটা হচ্ছে কি CMYK। তো CMYK হচ্ছে প্রিন্ট রিলেটেড যত কাজ করবেন, ধরেন একটা কাজ করলেন সেটা প্রিন্ট করবেন, তাহলে নিতে হবে কি CMYK। তবে CMYK কালারে যদি ডিজাইন করার পর সেটা যদি ডিসপ্লেতে দেখেন, তাহলে দেখবেন তুলনামূলক একটু ডার্ক, কারণ RGB মিক্স করলে পাওয়া যায় হোয়াইট, আর CMY মিক্স করলে পাওয়া যায় ব্ল্যাক। ওখানে ডব্লিউটা ওরা হচ্ছে হাইড করে দিছে, আর এখানে সরাসরি দিয়ে দিছে আর কি, বুঝছেন। তো CMYK নিলে আমরা স্ট্যান্ডার্ড রেজুলেশন নেব অলওয়েজ 300। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা আগে হচ্ছে কালার মোড নিব, তারপরে কি রেজুলেশন নেব না? ওকে, তো তাহলে আমরা এখান থেকে দুইটা পাইলাম। আর যারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে কাজ করবেন, মানে কোনো কালারই দিবেন না, তারা গ্রে স্কেল নিয়ে কাজ করবেন। ওইখানে আপনি রেড দিলেও ওইটা ব্ল্যাক হয়ে যাবে, হোয়াইট দিলেও ব্ল্যাক হবে, এরকম থাকবে। আর বিটম্যাপ হচ্ছে সাধারণত এক্সরে অনেক ডিপের কাজ করার জন্য মেডিকেল সায়েন্স স্টুডেন্ট যারা আছে এরা এটা বেশি ব্যবহার করে। আর ল্যাব কালারটা অটো থাকে, যারা ল্যাব কালারে কাজ করে ওদের সাথে সেটআপই থাকে। তো এটা আমাদের প্রয়োজন হবে না, আমাদের প্রয়োজন হবে দুইটা RGB আর CMYK। তো RGB কখন ব্যবহার করব? কখন ব্যবহার করবেন? ইলেকট্রনিক ডিসপ্লেতে ওপেন করার জন্য, তার মানে নন প্রিন্ট। আর CMYK? ওকে, তাহলে RGB এর জন্য রেজুলেশন কত? হ্যাঁ, 72। ওকে। তো তাহলে এই মুহূর্তে আমরা RGB নিচ্ছি, কারণ আমরা হচ্ছে প্রিন্ট করব না। আর আমি এখানে পিক্সেল রেখে, এইখানে একটা পিক্সেল না, ধরেন ইঞ্চি রেখে, আমাদের যেটা ইঞ্চি বুঝতে সহজ, তো আমি এখানে 8 ইঞ্চি দিচ্ছি, আর এখানে 5 ইঞ্চি দিয়ে একটা সেট আপ করে নিলাম। হ্যাঁ, আর এইখানে ধরেন আমি ফার্স্ট ক্লাস লিখে দিলাম, বা ফার্স্ট ওয়ার্ক, এরকম ফার্স্ট ওয়ার্ক লিখে দিচ্ছি, যাই হোক এরকম থাকুক। এবার হচ্ছে দেখেন বিটটা, এইটা একটা পয়েন্ট, তবে আমরা এটা চেঞ্জ আপাতত করব না, 8 বিট থাকবে। 8 বিট হচ্ছে 2 টু দি পাওয়ার 8, 16 বিট হচ্ছে 2 টু দি পাওয়ার, তাহলে 32 হচ্ছে 2 টু দি পাওয়ার 32। দ্যাট মিনস 2 হচ্ছে কতবার হচ্ছে? 8 বার। তাহলে 8 বার যদি 2 গুণ 2 গুণ 2 গুণ এরকম দেন 8 বার, তাহলে যে রেজাল্টটা আসে ওইটা 8 বিটের জন্য পার চ্যানেলে থাকবে। তার মানে আমি যদি RGB নেই, তাহলে 8 বিটের জন্য আরে থাকবে 256, জিতে থাকবে 256, বিতে থাকবে 256, মানে 2 টু দি পাওয়ার 8 গুণ দিলে এরকম 256 আসে। তার মানে ম্যাক্সিমাম কালার 256 বিটের মধ্যেই থাকবে, মানে 256 বিটের চেইন যে কালার থাকবে তা তো অনেক কালার। আর যদি 16 নেন তাহলে বোধহয় 7000 প্লাস কালার চলে আসে। আর যদি 32 নেন তাইলে অলমোস্ট 42 কোটিরও বেশি কালার চলে যায়, কাইন্ড অফ এরকম। ঠিক আছে, থাকে। যখন হাই ইমেজ রেস্টোরেশনের কাজ হয়, মানে ছবির কোয়ালিটি একটু নষ্ট হয়ে গেছে, অথবা আমরা গ্রেডিয়েন্ট যখন শিখব, একটা কালার আরেকটা কালারের সাথে যখন মিশাইতে যাব, তখন ও মিশাইতে গেলে একটা ব্যান্ড তৈরি করে। এই ব্যান্ডটা কেন তৈরি করে? কারণ 8 বিটে ওর ম্যাক্সিমাম কালারের মিক্স হচ্ছে 256, তাইলে ওর কোনো একটা কালার মিসিং হয় বলে ওই ব্যান্ডটা তৈরি হয়, মিশাইতে পারে না। তো যখন 16 বিট নেব, আরও কালারের রেঞ্জ বাড়লো, তখন ওই কাছাকাছি কালারটা আবার পায়। বুঝতে পারছেন?
ঠিক আছে। তবে মাথায় রাখতে হবে 16 বিট নিলে ফাঁকা যখন কাজ করব তখনই দেখা গেছে যে ফাইলের সাইজ ঘন হবে, ভারী হবে। যদি 32 বিট নিয়ে কাজ করেন দেখা গেছে কোনো ফাইল 1 জিবি 1.5 জিবি হয়ে যাবে, মানে যেহেতু কালার অনেক গাঢ় থাকবে। আমি ভিতরে গিয়ে দেখাচ্ছি 2 টু দি পাওয়ার 8, তো এইটাই রাখবো আমরা, হ্যাঁ আপাতত চেঞ্জ করার দরকার নেই। তো আমি জানার জন্য বলে দিলাম এটা হচ্ছে কালারের যে পার চ্যানেলে যা থাকবে। আর ব্যাকগ্রাউন্ড আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, এখানে যা আছে তাই। তবে আমরা যারা আছি তারা সবসময় হোয়াইট রেখেই কাজ করি। আপনি চাইলে এখানে ক্লিক করে আপনার পছন্দ অনুযায়ী কোনো একটা কালার দিতে পারেন, যে ব্যাকগ্রাউন্ডে আমার এই কালারটা সবসময় থাকুক। আমি যে একটা ডকুমেন্ট নিব সেটা কি কালারের হবে সেটা বুঝতে পারছেন। ধরেন জমি কেনার পর ওখানে মাটি থাকবে না বালু থাকবে, ওইটাই এক্স্যাক্টলি, বুঝে গেছে বিষয়। এরপরে দেখেন এই যে একটা ইউজার ফ্রেন্ডলি বিষয় আছে, দেখেন এইখানে একটা বাটন দিয়ে দিছে, এই বাটনটা ওপেন করার আপাতত দরকার নেই, হাইডই থাকবে। তবে দেখাই দিচ্ছি ওপেন করলে কি হবে। এখানে স্কোয়ার আছে, আপনি চাইলেই জোর করে এটা দিতে পারবেন না। এই যে অপশনটা আনলাম এটা ভিডিওর জন্য, তো এইটা কখন নিবে, এটা যখন আমরা এখান থেকে নিব তখন ওই প্রিসেট অনুযায়ী ও সেট আপ করে নেবে, এটা আমার চেঞ্জ করার দরকার নেই। আবার হচ্ছে দেখেন কালার প্রোফাইল, যখন আমি এখান থেকে নিব তখন ও নিজের মতো চেঞ্জ করে নেবে। যেমন আমি আসি প্রিন্টে, আমি যদি ফটোতে বা ওয়েবে যাই, দেখবেন ওয়েবে যদি যাই এখান থেকে দেখেন এখানে অন্য কালার চলে আসছে বা অন্য কিছু চলে আসছে, সেটিং চলে আসছে, সব কিছু ডিফারেন্ট। সো এগুলো আমার দরকার নেই, এখান থেকে যা আসবে তাই এগুলো নিয়ে নেবে, ঠিক আছে। এগুলো জোর করে আমি চেঞ্জ করে দেবো এমন না, বাই ডিফল্ট থাকবে, রাইট। দেখছেন এই চেঞ্জ হয়ে যায় না, দরকার নেই। বোঝা গেছে বিষয়টা? ওকে, তাহলে আমি এখান থেকে আবার প্রথম থেকে সেট আপ করতেছি। ধরেন 8 ইঞ্চি নিচ্ছি, 5 ইঞ্চি নিচ্ছি, এটা নিলাম ইঞ্চিস। আর এখান থেকে প্রথমে নিচ্ছি 8 জিবি 72। এই হচ্ছে মুদ্রা কাজ। এতক্ষণ যে বক্তব্য দিলাম এটা 1 মিনিটে শেষ করা যেত। বোঝা গেছে বিষয়টা? এরপর হচ্ছে ক্রিয়েট, বাস আপনার প্রথম কাজের জায়গা তৈরি। এই হচ্ছে সেই জায়গা, এখানেই আপনি কাজ শুরু করবেন। ক্লিয়ার বিষয়টা? ওকে, তো এতটুকু প্র্যাকটিস না করে আরেকটু কাজ করে প্র্যাকটিস করি, মানে সেভটা দিয়ে তারপর একটু দেখি নিজেরা, ঠিক আছে। তো কাজ শুরু করার আগেই প্রথমে রাখতে হবে মাথায় যে আমার সেভ করতে হবে। যদি একটু করে বিদ্যুৎ চলে যায় বা মনে না থাকে করতেই হবে। তো চলে যাবো কোথায়? ফাইলে। ফাইল থেকে দেখেন এখানে সেভ দুইটা অপশন আছে, একটা সেভ আর একটা কি সেভ অ্যাজ। তো সেভটা আপাতত বন্ধ, প্রথমে এখানে যাইতে হবে। কেন? কারণ আমি কোন ফরম্যাটে সেভ করবো আগে বলতে হবে। তো এই জন্য সেভ অ্যাজ, শর্টকাটটা কি শিফট কন্ট্রোল এস। তো এখানে নাম আগে যদি দিয়ে আসি তাহলে তো ভালো, আর যদি দিয়ে না আসি আবার এখানে এসে দিব। তারপর এখান থেকে সেভ অ্যাজ টাইপ নিব। তো দেখেন অনেকগুলো টাইপ আছে না, বিএমপি আছে, তারপর হচ্ছে আমি লিখ দেয় না পিএসবি আছে, এটা হচ্ছে অনেক বড় লার্জ ফাইল। তারপর দেখেন জিএফ আছে, অনেক কিছুই আছে এখানে, আপনারা যেটা চান সেটা নেবেন। তো আমরা পার্সোনালি এখানে সবসময় নিব কি .psd, হ্যাঁ, ফটোশপ ডকুমেন্ট। সো পিএইচডি নেব। এটা হচ্ছে ফটোশপের এডিটেবল ফাইল, মানে ওয়ার্ডের একটা এক্সটেনশন আছে না .doc.excel। তো ফটোশপে কাজ করার জন্য যদি ফটোশপের এক্সটেনশন না পাই তাহলে কি ফটোশপ ওপেন হবে? সোজা কথা। তো আমরা নিব এই যে প্রথম যেটা আছে, ঠিক আছে। আরেকটা বলে দেই, আপনারা একটু ফাইল বা ফোল্ডার ম্যানেজমেন্ট করবেন বাসায় গিয়ে, হ্যাঁ। 2-3টা ফোল্ডার রাখবেন, একটা হচ্ছে এডিট ফোল্ডার, একটা হচ্ছে রিসোর্স, এরকম রাখবেন, একটা হচ্ছে ফাইনাল ডেলিভারি। তো তাহলে খুঁজে পেতে এগুলো সহজ হবে, একটা ফোল্ডার বানায় রাখবেন, এগুলো প্রফেশনাল কাজ। তো এরকম করে সেভ দিবেন। ধরেন আমি ডেস্কটপে দিচ্ছি সেভ। ওকে, তো চলেন দেখি কি অবস্থা। এই দেখেন চলে আসছে না? আসছে। এখন ধরেন আমার এটা নাই, সাপোজ নাই, হ্যাঁ কেটে দিলাম। আমি কিছু শর্টকাট দিয়েছি, শর্টকাটগুলো পরে বলো আস্তে আস্তে। তো যেখানটায় ছিলাম, তো আমরা তাহলে এই যেটা আছে, হ্যাঁ, এইটা আমরা ফাইনালি সেভ করলাম। এখন আমার ধরেন সফটওয়্যার বন্ধ অথবা সফটওয়্যার নেই। তো যদি সফটওয়্যার ওপেন থাকে সেই অবস্থায় আমরা যাবো কোথায়? ওপেনে।
তাহলে আমাদের ফাইলটা যেখানে আছে সেখানে গিয়ে যদি ক্লিক করে ওপেন করি তাহলে আবার ওপেন, বুঝে গেছে? অথবা একটা শর্টকাট যদি দেই, কন্ট্রোল কি ও, ওপেনের কন্ট্রোল ও, তাহলে ওই যেই ফোল্ডার রাখা আছে সেখানে গিয়ে যদি আবার ক্লিক করি চলে আসবে। তাহলে দুইভাবে আমরা ওপেন করতে পারতেছি। আর একটা আছে যারা অলস, এইরকম টাইনা এমনি কইরা আইনা এখানে ছেড়ে দিবেন, এটাকে বলা হয় ড্রাগ অ্যান্ড ড্রপ। ঠিক আছে, মানে একটু টেনে টেনে নেয় যারা। আর যারা একটু স্মার্ট তারা হচ্ছে যেখানে ফোল্ডার বা যেখানে এই ফাইলটা রাখা আছে সেখানে গিয়ে ডাবল ক্লিক করবেন, তাহলে টানা টানি শর্টকাট মর্টকাট এত কিছু দরকার। ঠিক আছে, ওকে। তো তাহলে আমরা ফাইলে গিয়ে কি করব, আগে সেভ অ্যাজে যাব, এখান থেকে ফরম্যাট নেবেন কি, ক্লিয়ার? ওকে। আর একদম যখন ক্লায়েন্টকে দিব, ক্লায়েন্টকে তো এই পিএইচডি দিব না, দিব কি, তাইলে ক্লায়েন্ট এটা নিয়ে ভাগবে আর আপনারা জিজ্ঞাসা করবে। ক্লায়েন্টকে দেবো কি, জেপিজি দিব না, জেপিজি। তাহলে সেটার জন্য যাব ফাইল থেকে সেই ব্যাচ, এইখান থেকে দেখেন সুন্দর করে জেপিজি নেওয়া আছে, জেপ্যাগ প্রথমটা, হ্যাঁ প্রথমটা, দ্বিতীয়টা না, প্রথমটা, এইটা নিবে। হ্যাঁ, ওকে। এটা নিয়ে যেইখানে সেভ করা দরকার, এই দেখেন এইরকম একটা চলে আসছে না আজও, এরকম চলে আসবে ফাইনালি সেভ দেওয়ার পরে। ঠিক আছে, বুঝতে পারছি এতক্ষণ যে তর্জমা করলাম? কারো কোনো কোশ্চেন আছে এই জায়গাটায়? দেখেন তো এই জায়গাটায় আছে। আমি খুব ফাস্ট করি না, আজকে খুব স্লোই যাচ্ছি। ওই যে কেউ বলছিলেন যে আমি যদি নতুন হয়ে থাকি বা আমি নতুন হইলে তাহলে আমার জন্য কি সময় বেশি দিবেন কি না, অ্যাকচুয়ালি এখানে যারা জিরো আছেন তাদের জন্যই আসলে শুরু করা, হ্যাঁ একদম বেসিক থেকে। আরিয়ান বাইরে এগুলো বোরিং লাগতে পারে আমি জানি, যেহেতু জানেন, কিন্তু কিছু করার নাই, যারা নতুন তারা তো আসলে নাহলে অবিচার হয়ে যাবে তাদের। আবার না, এই দেখেন বিট নিলাম আমি 8 বিট, তাই না? এখন একটু দেখাই দিই, ক্লিয়ার করে দিই বিষয়টা, খেয়াল করেন। এখানে কি আছে, FFF, তাহলে কি পাইলাম, হোয়াইট। এখানে কি হোয়াইট আসছে, 0000 কি আসছে, তো জিরোটাকে যদি বাদ দিই, এফটাকে যদি একটা বিট বাদ দিই, 256 থেকে একটা বাদ দিলে কত থাকে, 256 থেকে একটা বাদ দিলে কত থাকে, তাহলে 255 পার চ্যানেলে ম্যাক্সিমাম কালার পাবো। যেমন আমি রেড চাই, পিওর রেড, এখান থেকে যদি আমি এইভাবে যাই রেড আসছে, তাই না? কিন্তু পিওর রেড কোনটা আমি কিভাবে বুঝবো? তাই আমি কি করব, RF 255 রাখবো, বাকিটা 00 করে দেবো। দেখেন তো পিওর রেড আসছে, ওই যে কর্নার চলে গেছে না, তো 255 কি ম্যাক্সিমাম। আর ওই যে 0 যেহেতু ব্ল্যাক আর F যেহেতু হোয়াইট, একটা বিট বাদ দিতে হবে, তাহলে ম্যাক্সিমাম কালার কোথায় পাচ্ছি, 255। আবার যদি এইটাকে 0 করে দিয়ে এখানে 255 লিখি তাহলে কি হবে, এইটা ম্যাক্সিমাম কালার পেতে হলে 255, 8 বিট নিলে, 8 বিট নিলে, ঠিক আছে? তো 8 বিটই নিব, এরপর আমাদের লাগবে না আপাতত, এখনো পর্যন্ত ভাই আমরা আর ওরকম করি না। না ঠিক আছে, আপনারটা 8 বিটের বেশি আমাদের দরকার হয় না মোটামুটি। তারপর যখন আমরা ওই যে শিখবো গ্রেডিয়েন্ট, তখন আমি আপনাদের 16 বিটের মিক্সিংটা একবার দেখাই দেব। তো বোঝা গেছে বিষয়টা? তো আমরা এখন একটু সফটওয়্যার বিসমিল্লাহ বলে শুরু করি, নাড়াচাড়া করি। হ্যাঁ, ওকে, তাহলে সবাই শুরু করি। তো তাহলে আমরা আমাদের ডকুমেন্ট তৈরি করতে পারি, তাই না? ওকে, সো তৈরি করে আমরা কেটেও দিতে পারি, এরকম কেটে দিতে পারি। সো যেখানে আসে সেখান থেকে আবার কি ওপেন করতে পারি না? ওকে, তাহলে তৈরি করা, ওপেন করা, কেটে দেওয়া, এগুলো আমরা পারলাম। এখন ধরেন অনেকের ভুলে সাইজ এদিক সেদিক হয়ে গেছে, হতে পারে না? অথবা কাজ করতে করতে কিছুক্ষণ পরে মনে হইলো যে না আমার ডকুমেন্ট আর একটু বড় দরকার, অথবা ক্লায়েন্ট বললো বড় দরকার, তার মানে পুনরায় সেটিং করতে হবে। যদি সেটা না করে তাহলে আবার প্রথম থেকে শুরু করতে হবে, তাই তো? তখন প্রথম থেকে শুরু করা কি এটা পসিবল? তাহলে আমরা কি ক্যানভাস যেটা আছে এটাকে ক্যানভাস বলা হয়, হ্যাঁ, বা ডকুমেন্ট আপনারা যেটাই বলেন, ঠিক আছে? সো এটাকে পুনরায় আমরা কি করব, সেট আপ করবো। তো দেখেন কোথায় যাচ্ছি হচ্ছে, আচ্ছা আমরা সফটওয়্যারের চেহারা এই যেগুলো আছে এগুলো একটু জেনে নিই, তারপরে রিসেট ওইটা করি, রিসেট। হ্যাঁ, এগুলো কোনটা কি এটা একটু জেনে নিই নাকি?
হ্যাঁ হচ্ছে সম্ভবত। তেমনই এখন এরা হ্যাঁ আচ্ছা, তো এই যে যেটা আছে আগেই তো বলছি এটা কি ইন্টারফেস, তাই না? Interface, right. ওকে, তো দেখেন এখানে পিএস এর একটা আইকন আছে, আইকনের পাশে অনেক লেখা আছে না? এই টোটাল পুরো যে একটা লেখা বা পুরো যে একটা অপশন বা বার, এইটাকে বলা হয় মেনু বার। আপনারা বার বলতে পারেন বা প্যানেলস বলতে পারেন। সো মেনু বার, আর এগুলো হচ্ছে সাব মেনু। দ্যাট মিনস ধরেন রেস্টুরেন্টে গেলেন, তো রেস্টুরেন্টে গেলে ওদের মেনু কার্ড আছে, ধরাই দেয়। তো এক ধরনের খাবার তো থাকে না, পছন্দ করার অপশন থাকে, এজ লাইক ওইটাই। তো একটা সফটওয়্যারের মাথা মেনু বার, সব হারাই যাবে কিন্তু এটা হারাবে না। এখান থেকে যেটা লাগবে সেই অনুযায়ী কাজ করতে পারবো, যেটা লাগবে। বুঝা গেছে? তারপর নিচে আরো কিছু দেখা যায় না, এটাকে বলা হয় অপশন বার। কি বার? অপশন বার। এই যে একটা দেখা যায়, এইটা অনেকের এরকম লম্বা থাকবে বাসায় গেলে, কারণ এইটা তো আমরা অলরেডি কাজ করতেছি, যার কারণে এরকম আপনাদের বাসায় এরকম থাকবে, ঠিক আছে? তো এইখানে ক্লিক করলে এই যে দুটো রো হয়ে যাবে। আবার বাসায় গেলে দেখবেন অনেক টুলস থাকে না, তো এখানে ক্লিক করলেই সেই টুলসগুলো আমরা এডিট করার অপশনও পাবো। হ্যাঁ, কোথায় দেখেন, এই যে এখানে, ঠিক আছে? এইখানে এডিট, মাউসে রাইট ক্লিক করে এডিটে ক্লিক করলে দেখবেন আরও অনেক টুলস আছে, ঠিক আছে? তো এইখানে এরকম আইকন যদি না পাই তাহলে আমরা এইখান থেকে সেগুলো সেট আপ করতে হবে, ভয়ের কিছু নেই। তো এইটাকে বলা হয় টুলস বার। কি বার? টুলস। তারপরে এই পাশে আসি, দেখেন এই পাশে এইটা থাকবে না, এরকম থাকবে। হ্যাঁ, তো এই পাশে পুরো যে জিনিসগুলো আছে এটাকে কি বলা হয়? যারা কাজ করেন বলেন তো, কি বলে আরেন ভাই? লেখছে এটা হচ্ছে প্রপার্টিজ প্যানেল। কি প্যানেল? প্রপার্টিজ প্যানেল। আর এই প্রপার্টিজ প্যানেলের মধ্যে ইন্ডিভিজুয়াল যে জিনিসগুলো আছে এগুলোকে বলা হয় কি? কি বলে? এগুলো না, এগুলো যার যেমন নাম তেমনই। যেমন এটা সোয়াচ প্যানেল, এটা কালার প্যানেল, গ্রেডিয়েন্ট প্যানেল, প্যাটার্ন। তার মানে এইখানে আসলে সকল জিনিসের ইনফরমেশনগুলো থাকবে। যেই প্যানেলগুলো আমার দরকার এখানে দেখবেন কত পার্সেন্ট কালার, কিভাবে কি কেমনি কি, এখানে প্রপার্টিজ থাকবে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আমরা প্রথমটা কি পেলাম? মেনু। তারপর একটা অপশন, এইগুলো সাবমেনু। হ্যাঁ, এটা অপশন, এটা কি? এটা প্রপার্টিজ। তো এইটা আমরা অপশন বলছি, তাই না? তো এই অপশনটা হচ্ছে টুলসের। কিসের? এক একটা টুলসের কি একাধিক অপশন থাকবে না থাকবে না? দেখেন তো সেইগুলোই কি অপশন বারে চেঞ্জ আসে? বোঝা গেছে বিষয়টা? তো তাহলে মেনু বার, অপশন বার, তারপর হচ্ছে কি টুলস বার, তারপর কি প্রপার্টিজ। আর এগুলো হচ্ছে সোয়াচ প্যানেল, যার যেমন নাম, গ্রেডিয়েন্ট প্যানেল, প্যাটার্ন প্যানেল। হ্যাঁ, ঠিক আছে? এখন ধরেন এই যে এত জিনিস, এগুলো আমার কাজের ক্ষেত্রে নাও লাগতে পারে। মানে আপনারা দেখবেন যখন নীলক্ষেতে যান এরকম থাকে, বা যখন প্রফেশনাল কাজ করে এরকম থাকে। মানে ক্যানভাসটা একটু বড় হইলে যা হয় আর কি। আবার প্রফেশনাল যারা কাজ করে তারা দুইটা পিসি নিয়ে নেয়, একটা পিসিতে এরকম থাকে, আরেকটা পিসিতে। আমরা গরিব, আমাদের এরকম প্যানেল বড় করতে হতেই পারে, পারে না? তো প্যানেল যদি বড় করতে হয় তাহলে আমরা কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করব। কি করব? ট্যাব। ঠিক আছে? তো ট্যাব দিলে বড় হবে, আবার ট্যাব দিলেই মানে এক্সপ্যান্ড আর কোলাপসের কাজটা কি? ট্যাব দিলে হবে। ওকে, কিন্তু আমার যদি এমন মনে হয় যে না আমার বড় করার দরকার নেই, আমার এমন হইতে পারে যে এই মুহূর্তে কালার প্যানেলটা বা প্যালেট লাগবে না, সো এই প্যালেটটাকে টেনে কেটে দিতে পারি, টেনে কেটে দিতে পারি। ওকে, যে আমার দরকার নেই, গ্রেডিয়েন্টটাও দরকার নেই, এটাও ধরেন সাপোজ পুরোটাই দরকার নেই, এরকম হইতে পারে না? কেটে দিতে পারি। হ্যাঁ, কিন্তু এখন প্রথম হ্যাঁ এই তো বললাম, এখন প্রথম এরকম কাটাকাটি করার সময় তো ভুলে দু একটা বেশিই পড়ে যেতে পারে, তাহলে ঝামেলা না? তো এই ঝামেলার সমাধান হচ্ছে জানালা। এই যে উইন্ডো, জানালা খুলে দিব। খুলে দিলেই দেখবেন যার পাশে টিক চিহ্ন দেওয়া আছে তারা এইখানে আছে।
যেমন কার পাশে আছে অপশন আছে, কি টুলস আছে, আর এইখানে আমাদের যে ডকুমেন্টটা সেট আপ করছি সেটা আছে না? তার মানে যারা নাই তাদের টিক চিহ্ন দেওয়া নাই, তাদেরকে টিক চিহ্ন দিলে পরে কি হবে, তারা চলে আসবে। বোঝা যায় বিষয়টা? তার মানে উইন্ডো কি কাজে লাগে, বিলিভ মি অর নট, এটা এক কথায় উত্তরে আসে। আমি দেখছি যে উইন্ডো কি কাজে ব্যবহার করা হয়। তো সোজা কথা হচ্ছে, যদি ইন্টারফেসে কোনো জিনিস হারিয়ে যায় বা প্রয়োজন হয়, তো ওগুলো আমরা কোথায় পাই? উইন্ডোজ বলবো না, উইন্ডো বলবো। হ্যাঁ, উইন্ডোজ বললে আবার অপারেটিং সিস্টেম হয়ে যাবে। উইন্ডো, বোঝা গেছে বিষয়টা? এখন এইটা আবার একটা জিনিস আছে, যে জিনিসটা হচ্ছে আমরা প্রথম ফটোশপের যে কাজগুলো বলছিলাম, যেটা দিয়ে আপনারা চাইলে এডিট করতে পারবেন, আর্ট ক্রিয়েট করতে পারবেন না? এখন ধরেন আমি যদি ছবি এডিট করি, তাহলে ছবি এডিট করলে আমার কিছু কিছু জিনিস বেসিক লাগে। যেমন মেয়েদের কথা বলি, মেকআপের ক্ষেত্রে তো মেকআপ করতে গেলে আমার ব্রাশ লাগবে, আবার হাইলাইটার লাগে, লিপস্টিক লাগে। দ্যাট মিনস আমি একটা এক্সাম্পল দিয়েছি। আমি যদি এখন কোনো ছবি অঙ্কন করতে যাই, তাহলে আমার কী লাগবে? পেন্সিল লাগবে, এটাই তো বেসিক। তাহলে এখন যদি এই যে কাজের ভিত্তিতে যেই জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো যদি থাকে, তাহলে ভালো হয় না? আমার খুঁজে আনতে হয় না? তো তাহলে সেই জিনিসগুলো পাবো ওয়ার্ক স্পেসে। কোথায়? ওয়ার্ক স্পেস। তো এখানে দেখেন ডিফল্ট আকারে থাকে কি, এসেনশিয়াল, মানে প্রয়োজনীয় যেগুলো সেগুলো ডিফল্ট আকারে থাকে। যখন 3D নিয়ে কাজ করবেন তখন আসবেন কোথায়? 3Dতে। তো 3D রিলেটেড যা আছে সবই এখানে কি হবে? চলে আসবে। যখন গ্রাফিক অ্যান্ড ওয়েব নিয়ে কাজ করবো তখন এইগুলো যা যা লাগবে এখানে তাই চলে আসবে। হ্যাঁ, যখন মোশন নিয়ে কাজ করব তখন এই দেখেন টাইম লাইন চলে আসছে, সময় কন্ট্রোল করার বিষয়। যখন পেন্টিং নিয়ে কাজ করব, এই দেখেন ব্রাশ, রং, তুলি, তারপর পেন্সিল যা লাগবে চলে আসছে। যখন ফটোগ্রাফি নিয়ে কাজ করব, এই যে হিস্টোগ্রাম লাগবে, মানে একটা ছবির পার্সেন্টেজ দেখতে হবে, তারপর নেভিগেটর লাগবে, ঝুম করে কোথায় কি দেখতে হবে, সেগুলো আছে কিন্তু। তার মানে ওয়ার্ক স্পেসটা কি কাজে ব্যবহার করতে পারি, মানে আমি যেই কাজ করব সেই কাজের জন্য যেই প্রপার্টিজ বা এনএল যেভাবে যা লাগবে সেগুলো এখানে আগে থেকেই সেট আপ করা আছে। হ্যাঁ, তার মানে আপনি প্রথম যদি নতুন হন, কোনটা লাগবে, কখন কোথায় থেকে আনবো, এটার প্রয়োজন হবে না। এখান থেকে জাস্ট ওয়ার্ক স্পেসে গিয়ে ওই রিলেটেড প্রোফাইলটা নেবেন, এখানে সেটা চলে আসবে। বোঝা গেছে বিষয়টা? ওকে। কিন্তু এমন যদি হয় যে আপনার ছবিও হয়তো এডিট করতে হবে অথবা একটু ড্রয়িংও করতে হবে, এরকম হতে পারে না? তাহলে ওই সবগুলোর মিক্স তো লাগবে। তো এই জন্য তারা একটা সেটিং দিয়ে দিয়েছে যেটার নাম হচ্ছে ডিফল্ট, আর সেটা হচ্ছে এসেনশিয়াল। এসেনশিয়াল হচ্ছে সবগুলোর মিক্স, যেগুলো প্রয়োজন। বুঝা গেছে? পাঁচটা যে ক্যাটাগরি আছে ওখান থেকে সব বেসিকগুলোকে নিয়ে হচ্ছে রাইট, এক্স্যাক্টলি। তো এসেনশিয়ালটা নিলাম। হ্যাঁ, এখন ওই যে আমরা এসেনশিয়ালটা প্রথমে তো ছিল না, আমরা ডিলিট করে দিছি না, কেটে দিছি, তো সেগুলো তো নাই, তো একটা একটা করে আনতে হবে, তাই না? প্যারা একসাথে যদি সব আনতে চাই, এই এসেনশিয়ালের যা যা ছিল, তাহলে এখান থেকে রিসেট সব চলে আসছে না আগের মতো। তো উইন্ডো আমরা কি কাজে ব্যবহার করতেছিলাম? ইন্টারফেসে কোনো যদি মানে প্রপার্টিজ বা প্যানেল হারিয়ে যায়, যদি আবার নতুন করে আনতে হয়, ওগুলো নিয়ে আসবে। বুঝা গেছে বিষয়টা? আর ওয়ার্ক স্পেসটা কি কাজে, মানে যেই ধরনের কাজ করব তার সেই ধরনের ওখানে প্রপার্টিজগুলো বা প্যানেলগুলো সাজানো থাকবে। বোঝা গেছে? তো আমরা বাসায় আজকে থেকে বেসিক্যালি আমরা এসেনশিয়ালটা রেখে সবসময় কাজ করব। তো এসেনশিয়ালটা রাখার পরেও যদি মানে যেগুলো আছে সেগুলো না থাকে, তাহলে এখান থেকে কি করব? বোঝা গেছে? তাহলে যা আছে সব চলে আসবে আগের মতো। ওকে ওকে। তো তাহলে আমরা উইন্ডো ব্যবহার দেখলাম, সফটওয়্যার নাম জানলাম। এখন আরেকটা জিনিস জানবো, তারপর হচ্ছে আমরা রিসেটে যাব। আরেকটা জিনিস যেটার নাম হচ্ছে ডকিং। ডক, শিপইয়ার্ড বা ওই যে জাহাজ যেখানে রেখে কাজ করে, ডক বলে না? সো এখানেও ডক আছে। কিভাবে? ধরেন আপনি চাচ্ছেন আপনার সব জিনিসগুলো এক পাশে থাকবে,
মানে এখন একটা টুলস আছে এই পাশে, আবার হচ্ছে প্যানেল আছে এই পাশে, প্রপার্টিস প্যানেল, এইভাবে এইভাবে তাকাইতে হইতে পারে না? আপনি চাচ্ছেন যে আমার টুলস এই পাশে থাকুক, হতেই তো পারে। তো এটাকে ডক করেন। এই যে একটা গ্রে কালার আছে, এইখানে একটা কালার, এইখানে আরেকটা কালার না? তো এইখানে না, এইখানে ক্লিক করব। কোথায় দেখি? এই দেখেন, এইটা একটা কালার, এইটা আরেকটা কালার না? তো আমরা এইখানে ধরবো। হ্যাঁ, সো এইখানে ধরে এটাকে ডক করতে পারি আমরা। হ্যাঁ, সো এইখান থেকে কান ধরে টানবো, তাহলে এটা খুলে যাবে। এরপর আপনি যেখানে ইচ্ছে সেটা এখানে বসান। তো বসানোর আগে যদি এরকম ব্লু দাগ আসে তাহলে ওটা বসবে, আদারওয়াইজ বসবে না, নাহলে হচ্ছে ওই যে আলগা থাকবে এরকম। ঠিক আছে? আর যদি বসাইতে চান তাহলে এরকম একটা দেখবেন ব্লু কালার মারে। এটাকে আমি আবার একটু রিসেট করে দিই। সো রিসেট করে দিলাম। দেখবেন এটাকে এইভাবে কান ধরে টেনে নিয়ে আসবো। তো যেখানে বসাইতে চাই সেখানে এই যে এরকম ব্লু কালার দেবে। হ্যাঁ, এখন এক পাশে চলে আসলো না? তো এখন হয়তো আপনার ওর পাশে আর তাকানোর কোনো দরকার নেই। তো এই প্রসেসটাকে বলা হয় ডকিং। কি বলে? ডকিং। তো সেটা যে কোনো প্যানেল আপনি টেনে এদিক ওদিকে বসাইতে হবে। বোঝা গেছে? একবার সবার কাছ থেকে আরেকবার রিপিট করি। এটা কি প্যানেল? মেনু প্যানেল বা মেনু বার। এটা এই টোটালটা প্রপার্টিস। তো অপশনটা কিসের অপশন? টুলসের অপশন। এখন আমাদের কোনো কিছু যদি প্রয়োজন হয় তাহলে যাচ্ছি কোথায়? উইন্ডো। ওয়ার্ক স্পেস আমরা আপাতত কোনটা নিয়ে কাজ করব? যদি সব কিছু ঠিক না থাকে তাহলে কি করব? ক্লিয়ার? ওকে, তাহলে এখন আমরা আমার ক্যানভাসের কাজ করব। সো ক্যানভাসের কাজ করতে আমরা চলে যাচ্ছি কোথায়? ইমেজে। কোথায় আসলাম? এখান থেকে লেখা আছে কি? ক্যানভাস সাইজ আছে। যারা পিছনে দেখতে পারেন না তাদের জন্য আমার অপশন আছে দেখানোর। এই যে ক্যানভাস, শর্টকাটটা কি? ওকে, ক্যানভাস সাইজের শর্টকাট অল্টার কন্ট্রোল সি। এখন এখানে যদি আমি ক্লিক করি, এই দেখেন এখানে উইথ আর হাইট কিছু একটা আসছে। তো এখানে ইউনিটটা ইঞ্চিস নাই। যদি ইঞ্চিস করি সেই মাপটা কি আসছে? তাহলে এখানে যদি পুনরায় মাপ দিই কি মনে হয় ছোট বড় হবে? ধরি আমি এখানে 3 করে ওকে করে দিলাম। প্রসিড। ছোট হয়েছে? আবার কি শর্টকাট অল্টার কন্ট্রোল দিলাম, আসছে? ইঞ্চিস নিলাম, এইবার এখানে নিব আবার আগের মতো 5 আসছে। এখানে একটা মশলা আছে। এবার ব্যাপারটা হচ্ছে এরকম, যখন ছোট করব যে ডকুমেন্ট আছে তার থেকে ছোট হলো কোনো সমস্যা নেই। যখন বড় করব তখন কালার একটা বিষয় থাকে। এই দেখেন এখানে একটা কালার আছে, সেই কালারটা যা থাকবে বড় করার পরে বর্ধিত অংশে সেই কালারটা আসে। আপনি যদি চান যে না আমি অন্য কোনো কালার দিতে চাই না, হোয়াইট, তাহলে আগে থেকেই হোয়াইট দিতে হবে। একটু দেখাই তাহলে বুঝতে হবে। দেখা যায় কোনটা আসছে? এইটা না? বাড়তি অংশ এইটা আসছে না? এই জন্য বললাম যদি বড় করে মানে ছোট করে মানুষ, ব্যাপারটা এরকম হয় যে ছোট করলে যা আছে তাই থাকুক, যেভাবে আছে ওটা ডাজেন্ট ম্যাটার, কিন্তু বড় হইলেই সমস্যা। সেখান থেকে বড় করার সময় কি করতে হবে? কালারটা বুঝতে পারছেন বিষয়টা? হোয়াইট করে নিল হবে, দিয়ে ওকে করে দিলাম। পারবেন ইনশাল্লাহ। তাহলে আমরা 5 মিনিট আবার একটু নাড়াচাড়া করি। তাহলে কি করবেন? ক্যানভাস আর এই জিনিসগুলো একটু এরকম নাড়াচাড়া করেন। ঠিক আছে? 5 মিনিট সবাই করেন। ওকে, সো তাহলে আগে যা লিখছেন তা কি থাকবে নাকি সবগুলো আবার একসাথে বলবো? প্রথম থেকেই বলে। হ্যাঁ, তাহলে নিচে শর্টকাট লিখেন, হেডলাইন, তারপর আমি বলি। তাহলে লিখেন নতুন। আচ্ছা, ওইরকম একদম ডিটেল নতুন ডকুমেন্ট ওপেন করার জন্য এই শর্টকাট এরকম লিখবো, নাকি শর্টকাট লিখে নিউ ডকুমেন্ট এরকম? নিউ ডক এরকম এটা ভালো হবে? ম্যাচুরিটি বলে পুরোটাই? না, ওইভাবে নতুন ডকুমেন্ট ওপেন করার জন্য যেটা
প্রসেস দেব। কি বলেন এরকমই? এক্সপ্লেইন করে আচ্ছা ঠিক আছে, লেখেন নতুন ডকুমেন্ট ওপেন করার শর্টকাট রাইট। কন্ট্রোল এন। কন্ট্রোল এন। এন এন নতুন ডকুমেন্ট তৈরি করার শর্টকাট কন্ট্রোল এন। নতুন ডকুমেন্ট তৈরি করার শর্টকাট কন্ট্রোল এন। এন না এম এন 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 আমারটা কি মানে অন্যরকম হচ্ছে, এন এম এরকম বলতে হবে। এন নতুন ডকুমেন্ট তৈরি করার শর্টকাট হচ্ছে এন। নতুন ডকুমেন্ট ওপেন করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল ও। নতুন ডকুমেন্ট ওপেন করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল ও। আর্টবোর্ড বা ক্যানভাস, আর্টবোর্ড বা ক্যানভাস রিসাইজ করার শর্টকাট হচ্ছে আর্টবোর্ড বা ক্যানভাস রিসাইজ করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার সি। আর্টবোর্ড বা ক্যানভাস রিসাইজ করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার সি। ডকুমেন্ট কেটে দেওয়ার শর্টকাট হচ্ছে ডকুমেন্ট কেটে দেওয়ার শর্টকাট হচ্ছে কন্ট্রোল। ডকুমেন্ট কেটে দেওয়ার শর্টকাট লিখছেন কন্ট্রোল ডব্লিউ। ডকুমেন্ট কেটে দেওয়ার শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডব্লিউ। লিখছেন? সফটওয়্যার বন্ধ করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল কিউ। কিউ হোয়াইট। দেখছেন? ক্যানভাস এক্সপ্যান্ড অর কলাপস করার শর্টকাট হচ্ছে ক্যানভাস এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড অর কলাপস করার শর্টকাট হচ্ছে ট্যাব। ক্যানভাস এক্সপ্যান্ড অর কলাপস, এক্সপ্যান্ড অর কলাপস করার শর্টকাট হচ্ছে ট্যাব, টি এ বি, ট্যাব। কন্ট্রোল ট্যাব। না না শুধু ট্যাব, শুধু ট্যাব। ডকুমেন্ট সেভ করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল এস। ডকুমেন্ট সেভ করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল এস। কন্ট্রোল এস। ডকুমেন্ট ফরম্যাট অনুযায়ী সেভ করার শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল এস। শুধু ডকুমেন্ট সেভ করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল এস। ডকুমেন্ট ফরম্যাট অনুযায়ী সেভ করার শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল এস। ডকুমেন্ট ফরম্যাট অনুযায়ী সেভ করার শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল এস। শিফট কন্ট্রোল এস। বোঝা গেছে বিষয়গুলো? প্রতিদিন ফাইনালি এরকম যেগুলো শর্টকাট দরকার হয় লিখে নিব, না সমস্যা নেই, তাহলে ভালো হবে। তো তাহলে আজকে আমাদের যে টপিকগুলো ছিল তার মধ্যে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? যদি না থাকে, আমাদের যদি সময় থাকে, তাহলে আমরা একটু এক্সট্রা জিনিস দেখবো। হ্যাঁ, দেখেন তো, একবার রিভিউ দেন তো দেখি আছে কিনা। হ্যাঁ ওইটাই বললাম, ওই যে এক্সট্রা জিনিসটা দেখবো, তো আমরা একটু দেখি। এই আচ্ছা, নর্মালি আপনারা এমনিতে কম্পিউটার সফটওয়্যার, বিভিন্ন সফটওয়্যার চালান,
সেখানে একটা জুমের শর্টকাট থাকে না, জুম ইন জুম আউট, কি কন্ট্রোল মাউস মাউস দিয়ে তো সব সফটওয়্যার জুম করা যায় না, কিছু কিছু যায়, কিন্তু নর্মালি কিবোর্ড থেকে তো যায়। কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস এটা তো জানেন, সবাই জানেন না? এটা বলার দরকার আছে? আচ্ছা, কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস এইটুকু, হ্যাঁ। তো কন্ট্রোল প্লাস দিলেই দেখেন বড় হচ্ছে, কন্ট্রোল মাইনাস দিলে কি হচ্ছে না? ওকে, এখন যারা বলছেন যে স্যার মাউস দিয়ে যায়, আমি বলছি যায়, সবগুলো জানি, দেন আমি মাউস চালাচ্ছি, যায়? কন্ট্রোল দিয়ে হ্যাঁ, শিফট কন্ট্রোল দিয়ে নিতে এত বড় শর্টকাট আমি দইরা খালি জুম করব? আমি মাউস দিয়েই করবো, আমি সেটিং দেখাই দিচ্ছি, এই জন্য বললাম। তো নর্মালি কন্ট্রোল প্লাস আর কন্ট্রোল মাইনাস কি বইয়ের ভাষায় জুম ইন আর আমাদের যদি সফটওয়্যারের কোনো সেটিংয়ের প্রয়োজন হয় আমরা চলে যাব এডিটে। দেখেন কোথায় যাচ্ছে, সফটওয়্যারে কোনো চেঞ্জের প্রয়োজন বা সেটিংয়ের প্রয়োজন হলে এডিট থেকে চলে যাচ্ছে কোথায়, প্রেফারেন্সেস। এইখান থেকে দেখেন অনেকগুলো সেটিং আছে। তো নর্মালি যদি কন্ট্রোল কে দেন তাও হবে, এইটা চলে আসবে। কন্ট্রোল কে দিলে এটা চলে আসবে, এটা হচ্ছে সেটিং, জেনারেল সেটিং। সফটওয়্যারে বিভিন্ন সেটিংয়ের প্রয়োজন হবে। তো এই দেখেন জেনারেলে যদি থাকি, এখানে দেখেন বেশ কিছু জিনিস আছে, তার মধ্যে আমাদের কয়েকটা জিনিস মাস্ট বি লাগবে। এটা লাগবে, কেন লাগবে এটা আমি বলবো, দেখেন টিক চিহ্ন দেওয়া লাগবে। অলওয়েজ ক্রিয়েট স্মার্ট অবজেক্ট হোয়েন প্লেসিং, স্মার্ট অবজেক্ট অলওয়েজ থাকবে, এইটা লাগবে। আর এখানে একটা বিষয় আছে দেখেন, ইউজ লেগেসি ফ্রি ট্রান্সফর্ম, মানে আপডেট ভার্সনে শুধু মাউস দিয়েও প্রপার রেশিও মেনটেন করে করা যায় বড় ছোট, কিন্তু ব্যাকডেটেড ভার্সনে শিফট অল্টার এরকম ধরে তারপর টানতে হয়। তো আমরা ব্যাকডেটেড ভার্সনে শিখছি, তো এটা ইউজ টু হয়ে গেছি। সো ওরা চাচ্ছে না যে নতুন করে আবার কিছু করি, এই জন্য পুরাতন সেটিংটাও দিয়ে দিচ্ছি। এরকম বেশ কিছু সেটিং থাকবে। আবার এই যে লিগেসি ভার্সনের যে ডকুমেন্টের ইন্টারফেস, ওইটার সাথে অভ্যস্ত, চাইলে এখান থেকে করা যাবে। তো আমরা চলে যাব এখান থেকে, দেখেন কোথায় টুলসে আসতেছে, হ্যাঁ কোথায় আসলাম, টুলসের বিভিন্ন ধরনের কন্ট্রোল আছে, সেগুলো এখান থেকে করবো। তো এখানে দেখেন লেখা আছে জুম উইথ, যে মাউসের চাকা আছে না হুইল, ওইটা স্ক্রল করলে কি হবে, জুম হবে হবে না, সেটাই এইখানে টিক চিহ্ন দিলে করা যাবে। মাউসের চাকা ঘুরাইলে এবার জুম ইন আর আউট হবে, এখন হবে, টিক চিহ্ন দিয়ে দিছি না, বুঝতে পারছেন সেটা? তো এইটা দেখবেন আরেকটা জিনিস বাসায় গিয়ে করবেন, সেটা হচ্ছে এখানে দেখেন ফাইল হ্যান্ডেলিং আছে না, এখানে দেখেন লেখা আছে অটোমেটিক্যালি সেভ রিকভারি ইনফরমেশন এভরি 10 মিনিটস। এখানে যত নিচেরটা পারেন সেটা দিয়ে দেবেন। অটো সেভ যদি ক্র্যাশ করে, যদি মনে না থাকে, ঝামেলা হইতেই পারে না, তখন এখানে লাস্ট 5 মিনিট পর্যন্ত রিকভারি করতে হবে। ধরেন আপনার কন্ট্রোল এস দিতে মনে নাই, বিদ্যুৎটা চলে গেল, জানলাম না, তো যখন বিদ্যুৎ আসবে এই ফাইলটা যখন ওপেন করবেন তখন এখানে রিকভারি দেখাবে। তো ফাইল হ্যান্ডেলিংয়ে গিয়ে অটোমেটিক্যালি সেভ রিকভারি ইনফরমেশন এভরি 5 মিনিট দিয়ে দেবেন, তাহলে দেখবেন 5 মিনিটস পর পর ও নিজে থেকেই এটা সেভ করে। ঠিক আছে, তাহলে আমরা দুইটা আপাতত করেন। প্রথমে টুলসে গিয়ে এখানে জুম উইথ স্ক্রল, টুলসে গিয়ে জুম উইথ স্ক্রল হুইল, আর ফাইল হ্যান্ডেলিংয়ে এসে অটোমেটিক্যালি, এই দুইটা বাসায় গিয়ে করেন। ঠিক আছে, ওকে। না না হোমওয়ার্ক না, আপনার কাজের জন্য। এখানে কোথায় যাচ্ছিলাম, ইডিট, ইডিট থেকে কোথায়, প্রেফারেন্সেস অথবা কন্ট্রোল কে। তো এখান থেকে এই যে সরাসরি গেলে হবে টুলস আর ফাইল হ্যান্ডেলিং। তো ফাইল হ্যান্ডেলিংয়ে আমরা হচ্ছে অটো রিকভারির অপশনটা পাবো, আর টুলসে গেলে আমরা ওই যে চাকা ঘুরাইতে। এখন দেখেন মাউসের চাকা ঘুরাই, জুম ইন আর আউট হয়, তাহলে আরিয়ান ভাইয়ের মতো অত বড় শর্টকাট আমার ব্যবহার করতে হবে? কারণ এত বড় শর্টকাট যদি আমি না শিখি তাহলে কি গ্রাফিক ডিজাইনার না? সবসময় শর্টকাট শিখতে হবে, কথা আছে। ওকে, তাহলে গেল। এটা সাবমিট টুলে পাওয়া লাগে, এটা স্যার হঠাৎ করে বাউন্স এটা দিয়ে করে গেলে জুম হয়ে যায়। আচ্ছা এবার আসেন তাবিজ শিখি। দেখেন আমাকে একটু মনোযোগ দেন, এবার দেখেন এখানে
আমরা উইন্ডো থেকে একটা প্যানেল নিয়ে আসবো, যেটার নাম হচ্ছে কি লেয়ার। একটু দেখে কারা ক্লিক করতেছেন, প্রতি ক্লিকে জরিমানা ধরবো, এখানে দেখেন। সো লেয়ারের বাংলা কি? তো স্তর মানে যার যেখানে থাকার কথা তাকে সেখানেই রাখবো, যদি সেখানে না রাখি তাহলেই তো মারামারি শুরু হয়। মন্ত্রীর কাম যদি পিয়নও করে তাহলেই তো বুঝবেন ঝামেলা। সো লেয়ার মানে স্তর, যাকে যেখানে রাখবো সেখানে রাখলে সে স্বাধীনভাবে কাজ করবে, তাই তো? তো এখানে ক্লিক করব কেন, যদি এখানে না থাকে। হ্যাঁ, তো এখানে ক্লিক করলাম, F7 দিলাম, এখানে চলে আসছে না? দেখেন এখানে লেখা আছে কি লেয়ার আছে। তো লেয়ার এরকম একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, থাকবে না? থাকবে অবশ্যই সবার। তার পাশে একটা তালা থাকবে, এই তালা কেউ খুলবো না। প্রথম পর্যায়ে ব্যাকগ্রাউন্ড যেভাবে আছে সেভাবেই থাকবে, ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ করবো না, ঠিক আছে? তাহলে তাবিজ কি? তাবিজ হচ্ছে ফটোশপে যতগুলো কাজ করব ততগুলো নতুন লেয়ার নিব, যত কাজ তত লেয়ার, মানে প্রত্যেকটা নতুন কাজের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার নিব। কেন নিব এবার বলি। তাহলে তাবিজটা হচ্ছে প্রত্যেকটা কাজের জন্য কি করব, লেয়ার নেবে, একটা নতুন লেয়ার, একটা কাজ একটা লেয়ার। সাপোজ আপনি একটা কার্টুন তৈরি করবেন, 5টা আঙুল তৈরি করতে গেলে 5টা লেয়ার। যদি না নেই তাহলে 5টা আঙ্গুল এইভাবে মুভ করা যাবে না, তাহলে মুভ হবে এইভাবে, আঙ্গুল এভাবে মুভ করা যাবে না। হ্যাঁ, তাহলে দেখি। তো লেয়ার নিব মেনু বার থেকে, এই যে লেয়ার আছে নিউ। তো লেয়ার নেওয়ার এত বড় শর্টকাট মুখস্থ রাখার দরকার নেই, বলবো না এটা, বাট এইভাবে নিতে পারবেন। যাবেন, নাম দিতে পারেন, ধরেন আপনি লিখলেন হ্যান্ড, যেই কাজের জন্য ব্যবহার করবেন সেই নামটা লিখে দিতে পারেন। আপনি কি চান, এখানে সব কিছু আছে, তো এগুলো ডিটেল আস্তে আস্তে আমরা জানবো। আপাতত কালার টালার কিছু দরকার নেই, নানি থাকবে এখানে, নর্মাল অপাসিটি 100, জাস্ট লেখার দরকার, নামটা লিখে ওকে। খেয়াল করেন এখানে কিছু একটা আসছে। তো এইভাবে আমরা চাইলে কি এখান থেকে লেয়ার নিতে পারি না? আচ্ছা, যদি লেয়ার প্যানেলটা এখানে আপনারা দেখতে পান, তাহলে তার নিচের দিকে দেখবেন আরো কয়েকটা আইকন আছে। একদম শেষের দিকে দেখবেন টিলেট আইকন, এগুলো না চিনলেও এটা তো চিনেন। এইটার পাশে একটা আইকন আছে, কি লেখা? ক্রিয়েট এ নিউ লেয়ার। আরিয়ান ভাই কালকে থেকে জরিমানা দেবো ক্লিক করলে। ক্রিয়েট এ নিউ, তার পাশে আরো একটা আইকন আছে, বাসায় গেলে দেখবেন দুইটাই এক, এটা কিন্তু গ্রুপের আইকন। মানে ধরেন আপনি সিবি নিয়ে গেলেন কোম্পানিতে, সিবি সার্টিফিকেট সব একটা ফোল্ডার রাখেন না, তো এটা হচ্ছে ফোল্ডার, এই যে ফোল্ডার, এটা গ্রুপ। আর ওই একটা পেজ হচ্ছে এটা, বুঝতে পারছেন বিষয়টা? তো আমরা এইখানে যদি ক্লিক করি, খেয়াল করেন কি হয়। তো সহজ কোনটা? জটিল না? এই জন্যই বলছি সব শর্টকাট আমাদের প্রয়োজন হবে না। তো যদি এটা সহজ মনে হয় তাহলে আপনারা এটাই করবেন। আসতেছে, হ্যাঁ যাবে, অবশ্যই যাবে। সো যেটাই নাম দিবেন সেটাই ভাবে ক্লিক করবেন। লেয়ার 3 আছে, এই লেয়ার 3 উপরে ডাবল ক্লিক, তারপরে জ্যাসন যা ইচ্ছা লিখেন, ফুট লিখেন, বুঝা গেছে? ঠিক আছে, যেটাকে ডিলিট করবেন এটাকে ধরিয়া ডিলিট, অথবা কিবোর্ড থেকে ডিলিট, অথবা ব্যাক স্পেস, অথবা রাইট ক্লিক ডিলিট। এই যে এখানে দেখবেন ডিলিট অপশন আছে, ডিলিট গেল কই, ডিলিট। তো সহজ কোনটা? ডিলিটটাই দেন, ডিলিটটা সহজ না? জাস্ট ক্লিক, যেটা চান সেটা ডিলিট, অথবা কান ধইরা টাইন এইটার উপরে ফেলা, নাইলে ওই যে সহজ ভাই এটা টান দিয়ে এনে দেন না, তাহলে বুঝা গেছে বিষয়টা? তাহলে তাবিজটা হচ্ছে যতগুলো কাজ ততগুলো কি লেয়ার। এখন লেয়ার নিব না, না নিলে কি সমস্যা হয় দেখি। আমি আপাতত যা শিখাচ্ছি তা আজকে ক্লাসের না, আগামী ক্লাসে শিখবো, জাস্ট ধারণাটা ক্লিয়ার হয়ে যান। হ্যাঁ, তো ধরেন আমি একটা কাজ করলাম, হ্যাঁ একটা কাজ করছি কিন্তু লেয়ার না নিয়ে নিছি, এবার আমি আর একটা কাজ করবো। হ্যাঁ, ধরেন আমি আর একটা কালার নিচ্ছি, আগেরটা কি আছে? চলে যাচ্ছে না? চলে যাচ্ছে। তো এখন আমি তাহলে যেহেতু পাচ্ছি না,
ধরেন আমি এটাকে কোনো একভাবে মুভ করবো, এদিক সেদিক করবো, সেটাও পারতেছেন, তাই না? তো ধরেন আগের অবস্থান আমি যাচ্ছি, নতুন একটা লেয়ার নিলাম। এবার এখানে কোনো একটা কাজ আমি করতেছি, সাপোজ কোনো একটা কাজ করতেছি, কালার দিলাম, হ্যাঁ, আবার কোনো একটা কাজ করতেছি, কালার দিলাম, ওকে। তো লেয়ার নিয়েছি একটা, কাজ করছি কয়টা? এখন আমি চাচ্ছি যে এইটা আর এইটা এরকম এক বরাবর আছে, মিডল অ্যালাইনমেন্ট। তো কোনো একটা টুলস এই কাজটা করলাম আমি, এইটাকে টান দেবে কিন্তু, হ্যাঁ, কিন্তু এইটা নড়ে, ওইটাও নড়তেছে না। তার মানে আমি কি করলাম, এক লেয়ারে দুইটা কাজ করে ফেলছি, মানে ট্রেনের ইঞ্জিনের সাথে 10টা বগি লাগাই দিছি। তো ইঞ্জিন যেদিকে যাবে বগি তো সেই দিকেই যাবে। কিন্তু আমি যদি আরেকটা লেয়ার নেই, এইভাবে যদি একটা কাজ করি, এখন যদি মুভ করি, এখন কি সব মুভ হয় নাকি ওইটাই মুভ হয়? ওইটাই। কেন? লেয়ারের দিকে তাকান, যে লেয়ার কি আলাদা আছে? তো তাহলে হচ্ছে লিমিটেশন বা অ্যাডভান্টেজটা কি বুঝতে পারছেন? তার মানে প্রত্যেকটা কাজের জন্য কি আলাদা আলাদা লেয়ার, এইটাই তাবিজ। যত লেয়ার মানে যত কাজ তত লেয়ার। দেখাবে হচ্ছে একটা। হ্যাঁ, দেখাবে একটা, এইখানেই দেখাবে, কিন্তু লেয়ারে থাকতে হবে। এখন বিষয়টা হচ্ছে যত লেয়ার মানে যত কাজ তত লেয়ার, তার মানে আমি লেয়ার নিয়েছি কিন্তু সিলেক্ট নাই, তাইলে কিন্তু হবে না। দেখেন এখন কিন্তু লেয়ার আছে নতুন ফাঁকা, কিন্তু সিলেক্ট আছে এইটাই, তাহলে কি হবে? হবে না। তো চলেন আমরা একটা ধরেন এখান থেকে একটা কালার নিচ্ছি, সাপোজ হলো কিছু একটা করতেছি, ধরেন ব্ল্যাক কিছু একটা করতেছি। তো একটা ব্ল্যাক কালার অ্যাপ্লাই করে দিলাম, হ্যাঁ, আর একটা লেয়ার নিলাম, দেখেন একটা কালার অ্যাপ্লাই করে দিলাম, আর একটা লেয়ার নিলাম। দেখেন এইবার আবার লেয়ারে কালার আছে কিন্তু এইখানে দেখা যায় না। এগুলোর অ্যান্সার আরো ডিটেলসে দিব, বাট যেহেতু আমি লেয়ার নিচে আলাদা 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 আছে, এখন আমি যদি এদেরকে মুভ করি, এদের আলাদা আলাদা মুভ হবে, এটা কিন্তু আলাদা আলাদা মুভ হবে, বুঝতে পারছেন? মুভ করার জন্য আপনাকে ওই লেয়ারটাতেই যেতে হবে। হ্যাঁ, ওই লেয়ারটাই যেতে হবে। মানে আমি জাস্ট লেয়ারের কনসেপ্টটা বুঝাই দিলাম, আগামী ক্লাস থেকে এগুলো আরো ডিটেলসে বুঝবো। তো লেয়ারের কনসেপ্টটা কি বুঝছেন? নতুন কাজ নতুন কি লেয়ার। এখন আমি এই যদি তিনটারে ধরে এইটারে ওই পাশে নিলাম, তিনটারে এক করে দিলাম, এখন কি এটারে টাইনা নিচে নামানো যাবে? সব চলে যাচ্ছে না, শুধু ওইটারে টাইনা নিচে নামানো কিন্তু পসিবল হবে, মার্চ হয়ে গেছে। মার্জ হয়ে গেছে, রাইট। বিষয়টা কি বুঝতে পারছেন? তো তাহলে আজকে আপাতত লেয়ারের কনসেপ্টটা বাসায় নিয়ে যান, আগামী ক্লাসে আরো ডিটেলস। ওকে, তাহলে এখন হচ্ছে প্ল্যাটফর্ম আপনাদের, যদি কারো কোনো কোশ্চেন থাকে পুরো ডিটেলস পুরো ক্লাসে আছে। তাহলে বাসায় আমরা কি প্র্যাকটিস করব? বাসায় আপাতত আপনারা যেই অ্যাসাইনমেন্ট আগে যা জমা দিবেন, যা যা শিখছেন তার শর্টকাটগুলো জাস্ট লিখে গ্রুপে আপলোড করে দেন, ঠিক আছে? আর কিছু লাগবে না, শর্টকাটগুলো। আরিফ ভাই গত ক্লাসটা একটু করিয়েন, বাসায় গিয়ে লিখেন, ঠিক আছে, দিয়ে দেন। আপনাদের নেক্সট ক্লাস কি? শর্টকাটগুলো ওই যে ডিটেলস এখানে লিখছেন ওইটাই টাইপ করে দিন। আগামী ক্লাস কি? শনিবার, রোববার, তার মানে আজকে কি বৃহস্পতিবার, তাহলে শুক্রবার শনিবার 2 দিন টাইম পাচ্ছেন, একটু করিয়েন। হ্যাঁ, আর বাসায় একটা ডকে সবাই সুন্দর করে চাইলে সাজায় রাখতে পারেন, এতে পরবর্তীতে আপনাদের উপকার হবে। আরো শর্টকাট তো আসবে। হ্যাঁ, আসবে। সিকোয়েন্স হবে। হ্যাঁ, আর একটা উপকার হবে, যদি আমার মতো কেউ মেন্টর হইতে চান পরবর্তীতেও কাজে লাগবে। বা এমন না যে আপনারা সারা জীবন এই যে ডিজাইনার হিসেবে কাজ করবেন, অনেস্টলি মেন্টর হিসেবে ভালো সম্মানই পাওয়া যায়। যদি সরকারি প্রজেক্টে কাজ করতে পারেন, একটা ব্যাচ নিলে মানে ভালো পাবেন, আর যদি 2টা ব্যাচ নেন তাহলে তো কথাই নেই, বুঝতে পারছেন? তো অবশ্যই যদি সুযোগ থাকে, ভালো পারফরমেন্স করেন, আমরা সেই সুযোগও আপনাদের করে, অন্তপক্ষে আমি করে দিতে পারবো, মেন্টর হিসেবে কাজ করতে পারবেন। ওকে, তাহলে ওইভাবে ডক ফাইল সুন্দর করে সাজিয়ে গ্রুপ আপলোড করে দিন। হ্যাঁ, তাহলে বন্ধ করি, আজকে ক্লাসটা রেকর্ড এখানে। হ্যাঁ, ওকে।